জওয়ানে শাহরুখ খানের ওই স্পিচটাতে এত হাততালি পড়েছে, অত হাততালি কোনো কারো সবাই পড়ে কিনা আমার সন্দেহ। রাগটা একটা জায়গা থেকেই আসে, যেটা আমার কিরণের সাথেও যে ইস্যুটা হয়েছিল, কিছু পলিটিক্যাল লোকজন একটু ইয়ে করছে, নাহলে ওটা নিয়ে একটা অশান্তি হতে পারতো। ও ওকে, মেবি মানে তুমি দেবদার এগেন্সটে চলে দেখে হাউসে চলে হাও করি ম্যান, আসিস তাই না, এত কেন ঘোরাচ্ছিস? সাউন্ড চেক ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আমরা কি যাই? হচ্ছে রোল সেট হয়ে গেছে সব, যাই তাহলে। অঙ্কুশদা রেডি? ওয়েলকাম টু বিএমএস এক্সট্রাস। আমরা এটা আমাদের, আর অঙ্কুশদাও ইউটিউবে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, অঙ্কুশদা এখন অফিসিয়ালি একজন ইউটিউবার এখন। তো ওয়েলকাম টু ইউটিউব। আর কেমন আছো? খুব ভালো, তুই ভালো আছিস? ভালো আছি। আচ্ছা, আমাদের এইটাই ফরম্যাট, আমরা আজকে খুব ক্যাজুয়ালি একদম মারবো একদম, কারণ তোমার সামনে সিনেমা রিলিজ আর তুমি চাপে আছো। আমার ইউটিউব ভিডিও রিলিজের আগে আমি ওদের চাপে থাকি না, তুমি একটা সিনেমা রিলিজ করছো, তোমার ফার্স্ট টাইম ইউ আর দ্য প্রোডিউসার, তো আমরা একটা চাপ মুক্ত করতে একদম দেখ তো চেষ্টা করতে পারিস কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কোনো ফিল্ম অ্যানালিস্টও না, আমি রিভিউয়ারও না, আমি আগে বাংলা সিনেমা খিল্লি করে রিভিউ করতাম, বাট আই এম নট লাইক রিভিউয়ার এখন ভরে গেছে। তো কথা হচ্ছে যে তুমি তো বর্ধমানের ছেলে, হ্যাঁ আমারই মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বিশ্বাস কর, তোমার মুখ দিয়ে আছে। তো তুমি লাইক, আচ্ছা আমি একটা বলো, হাউ এর বর্ধমান ডেজ, মানে তুমি কতদিন ছিলে বর্ধমানে ছোট থেকে? বর্ধমানে আমার তোর 11-12 বর্ধমানে, 11-12 বলবো, 11-এ ফেল করেছিলাম। তো ও ইয়া 11-12 11 তুমি ফেল ক্লাস করেছিলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11-12 yes twice baby। তাতে কথা বলতে এডুকেশনটা বেটার হলো না। হ্যাঁ, দুবার বুঝলাম একটা জিনিস, রাইট। তো সেই কারণে। আর বাট তার সায়েন্স ও না, আমি অদ্ভুত তো তাচ্ছিল্য দেখলাম তোর চোখে আমি। হ্যাঁ কি বলবো, অদ্ভুত তাচ্ছিল্য দেখলাম আমি তোর চোখে, আর্টস হিউমিলিয়েশন দেখলাম আমি তোর চোখে। আর্টস কমার্সে যদি দুবার একটা মানুষ ফেল করে, তার থেকে সায়েন্স হলে তাও মেনে নিলাম যে সায়েন্স হতেই পারে, ঠিক আছে ফেল করেছো, বাট লাইক তারপরে কি হলো? তারপরে কলেজ কলকাতায় হেরিটেজে কলেজ করেছি, এবং তারপর বর্ধমান ডেস তো ছেড়েই দে, মানে তোটা লাইফ ছিল একটা, বাস মানে হেডেক ফ্রি, যেটা বলছিস তো, এখন টেনশন নেই, ছোটখাটো ব্যাপারে আনন্দ পাওয়া। তুই তো জানিস এখন যখন আমিও পাশেই বাঁকুড়া। হ্যাঁ বাঁকুড়া, এক্স্যাক্টলি, এখন কলকাতা, মানে কলকাতা অলমোস্ট সেম জার্নি টাইপ তোর আমার বলতে পারিস। কিন্তু হ্যাঁ মানে সেই ছোটখাটো ব্যাপারে আনন্দ পাওয়া, যেটা এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ছোট্ট জিনিসে হঠাৎ পিকনিক প্ল্যান হলো পরিবার থেকে, ঠিক আছে, কি আনন্দ, পেট গুড়গুড় করছে, আগের দিন 2 দিন রাতে ঘুম নেই। বাবা বললো যে তোকে একটা খুবই সামান্য একটা ধর জিনিসটা ওই কিনে দেবো, এরকম কি আনন্দ, ওই জিনিসটা আমার কাছে আসবে, আমার ঠিক আছে। প্রথম বাড়িতে সেই নোকিয়ার ওই ছোট্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোন, ফার্স্ট টাইম আসা, শুধু একে ওকে মেসেজ করতে অবাক লাগবে, এই যে টেক্সট করছি ওর কাছে পৌঁছে যাচ্ছে, কীভাবে পৌঁছচ্ছে। হ্যাঁ ছোট জিনিসে আনন্দ পাওয়া, মজা পাওয়া, বাবার উপর ডিপেন্ডেন্ট থাকা, রাইট, আলাদা মজা। বাবা তো করে দেবে, একটা নিয়মে থাকা, একটা ডিসিপ্লিন। বাবা সবার কাছে তার বাবা সুপারম্যান হয়, তো এবং বাবা সেটা কোনোদিনই বুঝতে দেয় না যে বাবার লিমিটেশনস কি, বাবা কোথায় কি কষ্ট করে করছে, কিন্তু ছেলে জানে আমার বাবা আছে মানে সব হয়ে যাবে। এবং একটা টাইমে এজ আসে যখন আমি সেই জায়গাটা হয়ে যাই যে বাবা ভাবে আমার ছেলে দেখে নেবে, বা আরো অনেকে আছে যারা কতদিন তো অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, আরো অনেকে। আমাদের টাইম লেগেছে, সে তো অবশ্যই। আমি বলছি যে তুমি মানে হ্যাঁ তুমি বলে নাও, তোমার বাড়ি ফ্যামিলি। হ্যাঁ তো সেইখানে তো বর্ধমানে ওটাই। তারপরে তো এমনি পুজো বল, কোনো অকেশন বল, সেখানে পাড়ায় গলিতে বন্ধুদের সাথে আনন্দ করা, মজা করা। আমি বর্ধমানে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে, বাপরে কি সিঙ্গেল স্ক্রিন, কি না বলছি শোনা, নটরাজ, আচ্ছা ঠিক আছে, অজন্তা, এখানেও আছে একটা সংস্কৃত লোকমঞ্চ, বর্ধমান সিনেমা, আর তুমি সংস্কৃত লোকমঞ্চের কাছে থাকো না? হ্যাঁ সংস্কৃত বাদামতলায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে আরেকটা কি ছিল, স্টার নাকি একটা নাম ছিল, হ্যাঁ স্টার ওর একটা নাম ছিল, ওটা। এগুলো এখন আছে না? না একটাও নেই। নটরাজ বন্ধ হয়ে গেছে। বর্ধমান সিনেমা আছে কিনা আই এম নট শিওর, কিন্তু খুব ইয়ে কন্ডিশনে দেখতে সিনেমা। আমি ম্যাগুনা দেখেছি, আমি বীরজারা দেখেছি, ওকে, রূপমহল সিনেমায় বীরজারা দেখেছি, বন্ধ হয়ে গেছে রূপমহল সিনেমা। মিঠুনদার গুরু রূপমহল সিনেমায় লেগেছিল, 3 কিলোমিটার অব্দি জ্যাম হয়ে গেছিল,
হ্যাঁ মিঠুন দাস সিনেমা। আমি রিক্সা করে যাচ্ছিলাম, আমার অন্য রুট দিয়ে যেতে হয়েছে, যেতে পারিনি পাশ দিয়ে। রূপমহল সিনেমা আমার এখনো মনে আছে, বিসি রোডে ছিল রূপমহল সিনেমা, সিঙ্গেল স্ক্রিন। নটরাজে দেখেছি মেহুনা, সংস্কৃত লোকমঞ্চে দেখেছি সাওয়ারিয়া। আমার প্রথম মাল্টিপ্লেক্সের সিনেমা দেখা কলকাতা হাইল্যান্ড পার্কে বাসনায় হাসিনো। ও 2008, তখন তুমি কি কলেজে বা না তখন হয়ে গেছে? হ্যাঁ একটু বড়। আমি জানি ফেল করেছি, তুই ক্যালকুলেশন কেটে দিচ্ছিস, তুই ব্যাক ক্যালকুলেশনে করতে পারছিস না, ফেল করেছি বলে বুঝতে পারছি। 1 বছর ফেল করে, হ্যাঁ ব্যাপার ঠিক আছে। না আগে যে সিঙ্গেল স্ক্রিনের যে মজাটা ছিল ওটা তো এখন অনেকটাই কমে গেছে, মানে বন্ধ, এই যে অত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ জয়া, কলকাতায় খুব দেখেছি জয়াতে, জয়া সিনেমা হলে, কারণ আমি ক্লাস বাঙ্ক করে যখন কলেজে পড়তাম, ক্লাস বাঙ্ক করে জয়া সিনেমা হলে দেখতে যেতাম। এখন মির্জাও ধরো আসবে কয়েকটা সিঙ্গেল স্ক্রিনে, তো যেগুলো আছে যেগুলো ধর, আরে আমার খুব খারাপ লাগে বাঁকুড়ায় আছে ধর, এক্স্যাক্টলি বাঁকুড়ায় নেই, অনেক দূর থেকে, বাঁকুড়া থেকে অনেক দূরে যেতে হয়। এটা যে কি খারাপ লাগার জায়গা আমি তোকে বলে বোঝাতে পারবো না, মানে আমি সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না। মানে আমরা না এখন কি হয়, যখন প্রমোশন করি, আগে কি বিন্দাস যেখানে খুশি চলে যেতাম প্রমোট করে, এখন বসে চক আউট করতে হয় যে যে জায়গাগুলোতে হল আছে সে জায়গাগুলো প্রমোট করবো, নাহলে লাভ কি যেখানে হল নেই প্রমোট করে। নাম্বার 1, নাম্বার 2 শোন, হল তো আছে, দেখতে যাওয়ার মতো আছে কি, তাহলে সেখানে প্রমোট করবো। হলটা তো আছে ঠিক আছে, দেখতে যাওয়ার মতো আছে। এই আলোচনাগুলো যেমন হয় না, বুক ফেটে যায় ভাই, তোকে মানে বলে বোঝাতে পারবো না এই আলোচনাগুলো। তো আপনারা সিঙ্গেল স্ক্রিনে আসছে, সিঙ্গেল স্ক্রিনেও মির্জা আসছে প্রচুর, হ্যাঁ প্রচুর আছে, যেগুলো আছে আমাদের, যেগুলো আছে গ্রামেগঞ্জে বিশ্বাস একটু নিচ্ছে, হ্যাঁ একটু নিচ্ছে। আশা করি দর্শক আবার ফিরে আসবে। ফিঙ্গার্স ক্রস। তুমি বিবিএ পড়েছো? হ্যাঁ, কুচুটে কোশ্চেন করবি না। Business administration, and you are the producer. Bachelor of Business Administration. Bachelor? Yeah, তো not married business administration. It's a bachelor, yeah. ওটাতেও আসছিলাম। দেখো তুমি তোমার কি মনে হয় হাউ প্রফিটেবল ইজ মির্জা এজ আ ফিল্ম, মানে তোমার তুমি কিভাবে দেখেছো যে, মানে অ্যাজ এ প্রডিউসার আমি বলছি যে এটা মানে কি কোন পার্সপেক্টিভগুলোতে এটা মানুষকে আবার হলে টানতে পারে, মানে হোয়াট আর দ্য পার্সপেক্টিভস? তুই যদি বলিস যে কি প্রফিটেবল জায়গা থেকে দেখেছি, জিরো, বিকজ ওকে আমি প্রডিউসার মেন্টালিটি নিয়ে মির্জা দেখিনি। আমি কিভাবে দেখেছি, আমার কি পয়সাটা আছে, থাকলে লাগিয়ে দে, না থাকলে কোথা থেকে দেবো, এইটাই শুধু। হ্যাঁ বাহ, আমি ওই জায়গাগুলোতেই মির্জাতে আটকেছি যেখানে আমার টাকাটা ছিল না, যেখানে ছিল আমি কোনোটাই ঘরে আটকে রাখিনি। তোকে এখন আমি আমার ব্যাংক ব্যালেন্স বললে তুই অজ্ঞান হয়ে পড়ে যাবি, মানে তোর আমার প্রতি হয়তো তোর রেসপেক্টটা চলে যেতে পারে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, তুই হয়তো আমাকে কিছু দান করে দিয়ে যেতে পারিস, দাদা তুমি কেঁদো না, তুমি এই টাকাটা রাখো, আমায় পরে ইন্টারেস্ট সব ফেরত দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। তুই তো এটা বলেই যাবি চোখের জল নিয়ে, যে তোকে আমি আমার ব্যাংক ব্যালেন্স বলি, মানে তো প্রচুর সব লাগিয়ে নিয়েছো, সব মানে নাও পে লাগা দিও মানে। আর আরেকটা জিনিস হচ্ছে, সচরাচর যেভাবে হিরোরা প্রডিউসার হয় সেভাবে তো আমি হইনি। আমার অ্যাজ মনে হচ্ছে ক্লাস 2তে আমি গ্র্যাজুয়েশন কোর্স করছি। আই এম নট রেডি, আমি স্টিল নট রেডি। কী হয় দেখ আমরা যখন অ্যাক্টার্স হই, আমাদের অনেক কোথায় ইজি হয় প্রডিউসার হওয়াটা, ধর আমরা রেমুনারেশন নিলাম না, কেউ ধর 50 lakhs নেয়, কেউ 1 crore নেয়, কেউ 1.5 crore নেয়, কেউ 20 lakhs নেয়, যা রেমুনারেশন হোক সেটা ধর নিল না সে, তো ওটাই ওর ইনভেস্টমেন্ট। বাকি কী করবে, হয় রেভিনিউ নয় প্রফিট শেয়ারিংয়ে চলে যাবে, অ্যান্ড দেয়ার উইল বি 100% ইনভেস্টেড, যে ইনভেস্ট করবে, যার অনেক পয়সা, ধর আমাদের থেকে 10 গুণ বেশি পয়সা, সে চায়ও একটু টাকা লাগাই, টাকা আসুক। আমার কি হয়েছে, সব নিজের ঘর থেকে গেছে, সব এত 2 নম্বরই লোকের পাল্লায় পড়েছি, ধাক্কা খেয়েছি, সব নিজের, এবার আমি নিজেই করবো, জেদ নিয়ে নিয়েছিলাম, সব নিজের পকেট থেকে গেছে, সব নিজের টাকায় বানানো। এইটা 99.99% কেউ করে না, ঠিক আছে, সবাই রিস্কটাই নেয়, আর সেটা অন্যায় কিছু নয়। যখন আমার ওয়ে আউট আছে, আমি কেন নিজের ঘরে যদি লোকে সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে আমার পেছনে ইনভেস্ট করবে বলে, আমি কেন নিজের টাকা দেবো, ঠিক আছে। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, সুটকেসটা তো সুটকেসে টাকা তো আছে, কিন্তু যে সুটকেসটা ধরে আছে সেই লোকগুলো ঠিক নয়। বিবিএ করলে এমবিএ করলে না কেন? না এমবিএ করার আর না, তার কারণ বলি, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে লাস্টের দিকে একটুখানি আমি কেল্লাফতে পেয়ে যাই, তখন কেল্লাফতে তখন অলরেডি পেয়ে গেছি। এবার যখন ওইটা পেয়ে গেছি, তখন একটা যা হয় মনে আসতে সিনেমা ফার্স্ট ইয়ারে, কারণ আমি তখন যখন এই যে 12-এর পর আর কলেজে ওঠার আগে ফেজটাতে আমি প্রচুর স্ট্রাগল করেছিলাম, মানে ওই টেকনিশিয়ান স্টুডিও যাওয়া, ওই যাওয়া। আর আমার না খুব একটা চোখে জল এনে দেওয়ার মতো স্ট্রাগল পিরিয়ড কিন্তু নয়,
মানে তার কারণ হচ্ছে যে দুঃখের স্ট্রাগল পিরিয়ড হ্যাঁ হয় করেছি, প্রচুর করেছি। তখন তো না গাড়ি আছে না কিছু আছে, ট্রেনে করে আসা যাওয়া, 100 বার করে আসা যাওয়া এই ওই। কিন্তু এই যে 10 বছর 12 বছর স্ট্রাগল, তারপরে একটা সুযোগ পাওয়া আবার ধাক্কা খাওয়া, এটা নয়। ইভেন নট বিং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, মানে নেপোটিজমের প্রোডাক্ট না হয়েও আমার ওই জার্নিটা যে বিশাল টাফ ছিল সেটা নয়। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আমার যা এজ ছিল সেই সময় আর যে ধরনের রোলে আমি ফিট হতাম, ওটার একটা ভ্যাকেন্ট পিরিয়ড ছিল। ওটার একটা ভ্যাকেন্ট, মানে কিরকম চকলেট বয় কলেজ গোয়ার করতে পারবে, রাইট ঠিক আছে, অ্যাকশন কম, নাচতে পারে, নাচবে। তখন নাচটা দেখেনি যদিও, আমি নাচের কথা যদি বাদও দিই, আমি বলছি যে ফিট হবে অ্যাজ আ কলেজ গোয়ার, লাইক যে অ্যাকশন কম কিন্তু একটু রম কম করবে বা একটুখানি ওই একটু ইয়াং জেনারেশনের, এটা প্রেম প্রেম টেম, ওটা না একটু ওই জায়গাটা ভ্যাকেন্ট ছিল। তারপরে কেল্লা ফতে হলো এবং ওই কারণেই কেল্লা ফতে হওয়ার পর তারপর আর কে এমবিএ করবে, মানে তো হ্যাঁ অফকোর্স তখন আমি ডিসিশনই নিই। তুমি কি বিবিএটা কমপ্লিট করেছি? বিবিএ কমপ্লিট করেছিলাম। ওটার একটা বড় গল্প আছে, মজার গল্প। আমি বিবিএ ভেবেছিলাম কমপ্লিট করবো না, তাও কারণ হচ্ছে কাজ পেয়ে গেছি না, আর কি বলতো, মানে লোকে ইন্টারভিউজের জন্য ডাকছে, প্রমোশনের জন্য ডাকছে, আমার তো ওইটা বেশি ইন্টারেস্ট পাচ্ছি কলেজ যাওয়ার থেকে। এবার সেইখানেই মানে সত্যি কথা বলবো, মানে আমি অবশ্যই আমি নাম নিচ্ছি না, কিন্তু তিনি কে সেটা বলবো, নাহলে খুব অন্যায় হবে। আমার সেই সময় আমার যে গার্লফ্রেন্ড ছিল না, ওনার বাবা, তোমার সেই সময় যে গার্লফ্রেন্ড ছিল, আমার বাবা লিটারেলি ট্রাস্টিজ, বোর্ড অফ ডিরেক্টরসদের সাথে কথা বলে রিকোয়েস্ট করে আমাকে গ্র্যাজুয়েশনটাকে অ্যালাউ করিয়েছে, বিকজ আমার অ্যাটেন্ডেন্স কম ছিল। অ্যান্ড এবং এটা বলে যে ও কেন করছে, কী কারণে করছে। সো আমি ওনার কাছে অলওয়েজ থ্যাঙ্কফুল। তো তাই জন্য আমি কোনোদিন আমি সবসময় এই কথাটা বলি, এবং তাতেও নিজেরা রাগ করে না অবশ্য। তো তুমি কি আমার এই ইন্টারভিউতে ফার্স্ট টাইম বললে? না, এটা অলমোস্ট আমার মনে হয় আমি অনেককে সামনাসামনি বলে ইন্টারভিউতে মনে হয় ফার্স্ট টাইম বললাম, যদি না আমি করি। আমার সেই সময় যে গার্লফ্রেন্ড ছিল, তো ওনার বাবা প্রচণ্ডভাবে হেল্প করেছিল, প্রচণ্ড এফার্ট দিয়েছিল যাতে আমি গ্র্যাজুয়েশনটা করতে পারি। আর আমার মা ভীষণ করে চেয়েছিল যে গ্র্যাজুয়েশনটা করি। বাবা একটু এরকম ছিল যে আরে ছেলে তো আমার ফিল্ম স্টার হয়ে গেছে, ছাড়া তো তোমার বাড়িতে হ্যাঁ আমার ছেলে যা চাইবে তাই করবে, ছাড়া তো এইসব বলতো। তো সব দিক দিয়েই সাপোর্ট ছিল, এই ছিল। বাট গ্র্যাজুয়েশনটা করলাম, কমপ্লিট করলাম, থ্যাঙ্কস টু হার। এক্স্যাক্টলি, অফকোর্স। এটা খুব ভালো লাগলো শুনে আমার। ইটস ভেরি ইমোশনাল মোমেন্ট এই আমাদের পডকাস্টে। তোমার একটা কথা, তুমি যেমন তোমার খুব রাগ হয়, তুমি কি করো? আমার রাগ খুব কম হয়। অ্যান্ড মানে তুই কোনোদিন জানলে আমি মানে খুব ভালো করে জানলে তুই হয়তো নিজেই ভগবানকে ডাকবি আমার যেন কোনোদিন রাগ না হয়। এই মরেছে, কারণ না আমার যে আলটিমেট লেভেলটা যদি কেউ ক্রস করে, তারা আমার রূপ দেখেছে, কিন্তু সেইটা হচ্ছে মানে ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতো আর কি, মানে আস্তে 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 তা দাঁড়িয়ে পেকে যাবে আর কি। এবং এটা আমি একদম, আমার ভীষণ মাথা ঠান্ডা, আমি একদম রাগ করি। কি একটু বড় রাগ হলে একটা লেভেলে চলে যায়, মানে তুমি আমি যে রাগ সবার থেকে বেশি রিয়াক্ট করি, মানে অনেকে ভাবে ইউ শুডন্ট হ্যাভ ডান দিস, করিস না, এই করিস না, এই করিস না, জিনিসপত্র ভাঙো টাঙো মানে ইটস আলটিমেট লেভেল, মানে ওই চেঁচামেচি, হ্যাঁ মানে আলটিমেট লেভেল, মানে সেইটাতে মানে অনেকে একটু হয়ে যায়। কিন্তু এটা হয়, এটা আমার শুধু না, যে কোনো মানুষ, এটা হিউম্যান সাইকোলজি, যে কোনো মানুষ যারা ধর প্রচন্ড কম রাগে, তারা যখন রাগে সেটা খুব ডেঞ্জারাস, এটা খুব ডেঞ্জারাস হয়, ভালো কিন্তু। আর যারা খুব ঘন ঘনই রেগে যায় না, তাদের দেখবি লোকে সিরিয়াসলিও নেয় না, আরে এটা খ্যাচখ্যাচি করে, হ্যাঁ এরকম হয়ে যায়, হ্যাঁ এটা দেখবি এটা হয়ে যায়। তুমি তার এমনিতে শান্ত প্রকৃতি, প্রচন্ড। আচ্ছা ওকে, তারপর তুমি রাগলে প্রচন্ড খেপে যাও। আর আগে থেকে আমি এটা আরেকটা কোয়েশ্চেনে আসবো, সেটা হচ্ছে দেখো আমি নিজে ইউটিউবার, এবার আমি যদি আজকে আমার অডিয়েন্স বিএমএস এক্সট্রাস চ্যানেলে সেই প্রশ্নটা না করি যে দেখো কিরণ আমার খুব ভালো বন্ধু, হ্যাঁ ইজ এ গুড ফ্রেন্ড, মানে এখন সোহানেরও খুব ভালো বন্ধু, সোহানকে একটু পরে আমি দেখো কিরণের মধ্যে দেখতে দেখো কিছুটা, বাট হোয়াট এভার, আমি জাস্ট বলছি যে এটা অডিয়েন্সও বলবে যে মানে দেখো একটা টাইমে তখন দের ওয়াজ এ লট অফ কন্ট্রোভার্সি অ্যান্ড সো একটা অডিয়েন্স হয় না, একটা কন্ট্রোভার্সি হলে কি একটা ডিভাইড হয়ে যায়, হ্যাঁ লাইক তোমার ফ্যান্সরা ওকে বলছে, ওর ফ্যান্সরা তোমাকে বলছে। সো হাউ ডিড ইউ, আমি কন্ট্রোভার্সিতে কি, আমি জাস্ট জানতে চাই যে একটা তো নেগেটিভিটি আসে, সো হাউ ডু ইউ কোপ উইথ অল দ্য নেগেটিভিটিস? না আমার প্রথম কথা, এখন আমি অনেক ম্যাচিওর হয়ে গেছি ওই সব দিকে, ঠিক আছে ওকে, আমার এমন নয় যে না আমি এইসব অযথা ঝামেলায় যাবো না, এইটা নয়, কিন্তু আমার আবার মাথা গরম হলে আমি আবার অশান্তি কোনো একটা কারণে কারোর সাথেই হোক না কেন, অন্য কোনো ইউটিউবারকে, অন্য কোনো, কিন্তু না ট্রাস্ট মি, সেটা হয়তো আর কোনোদিনও আসবে না, এখনো বলছি আমি,
তার কারণ হচ্ছে না আমাকে আর ওগুলো বদারই করে না, আমার রাগই ধরে না। যেহেতু রাগটাই ধরে না সেই জন্য আমি আর রিয়াক্টও করি না। কিন্তু আমি ওই দিকে ফেক হতে পারবো না যে আমার প্রচন্ড রাগ হচ্ছে কিন্তু আমি কিছু বলছি না, আমার রাগই ধরে না, কারণ এই জিনিসটা আমি বুঝে গেছি। তোরাও পড়ে কেন পড়ে, তাদের একটা কারণ, তাদের একটা অডিয়েন্স আছে। আর আরেকটা জিনিস এটা আমি রিয়েলাইজ করেছি যে আমরা কি উই আর প্রোডাক্টস, উই আর লাইক প্রোডাক্টস, ঠিক আছে? স্টার্স না, স্টার পরের কথা, লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক, উই আর প্রোডাক্টস, ঠিক আছে? একটা ওই এখন যদি দেখবে একটা টুথপেস্ট, ঠিক আছে, আমি দাম দিয়ে কিনেছি, টুথপেস্টটা শেষ হয়ে গেছে, টুথপেস্টের তো দোষ নেই, আমরাই তো দাঁত মেজে মেজে সেটাকে শেষ করেছি। তারপর বেচারাকে রেখে দেখবি এরকম করে করে করিস না তোরা, যাতে লাস্টটাও একটু বেরোয়। এবার টুথপেস্টটা যদি ঘুরে গিয়ে বলে তুই আমাকে এরকম কেন করছিস, তোকে দেখে নেবো, এটা টুথপেস্টটা বলার অধিকার নেই। ওকে, বুঝতে পারলি? বুঝতে পারছি। হ্যাঁ, কেন? এটা আমি টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে? তোদের সিনেমা আমি টাকা দিয়ে দেখতে যাই, ঠিক আছে? আমাদের হার্ড আর্ন মানি, তোরা আমাদের এন্টারটেইন করিস, ঠিক আছে? তোদের আমি ট্রোল করবো, বা তোরা তো কাজটা করেই দেখাতে চাস যে কেমন করলাম বলো তো, আমার ভালো লাগেনি আমি বলবো। এবার সেটা কিভাবে বলবে, এক একজনের এক এক রকম মতামত থাকে, কেউ সেটাকে ডিস্ট্রাকটিভ ওয়েতে বলে, কেউ সেটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে বলে। কিন্তু উই আর লাইক দ্যাট টুথপেস্ট, আমরা ঘাড় ঘুরিয়ে বলতে পারবো না এত চটকে চটকে ওইটুকু মালও কেন বের করছিস ভাই, ছেড়ে দে আমাকে, আমি শেষ হয়ে গেছি, এটা টুথপেস্টটা বলার অধিকার নেই। কিন্তু অ্যাজ এ কাস্টমার আমার ওটাকে নিচড়ে নিচড়ে বের করার কিন্তু আমার অধিকার আছে। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। সৃজিত দা একটা পার্সপেক্টিভ, আমি ট্রোল করেছি অনেকজনকে, আমি সব থেকে আমিও করেছি, বাট আমি ইউটিউবার তো। যাই হোক, সৃজিত দা একটা ভালো কথা বলে যে এই যে মিমস কালচার বা ট্রোল কালচার, এগুলো হচ্ছে কুটির শিল্প, মানে আমাদের যেটা শিল্প সেটা হচ্ছে যেটা মেইন শিল্প, অ্যান্ড আমরা হচ্ছে বড় শিল্প থেকে ছোট শিল্প আসে, তো বড় শিল্প হচ্ছে আমরা হচ্ছে কুটির শিল্প। এটা সৃজিত দা বলে, যেটা আমার লাইনটা খুব ভালো লেগেছে, মানে ওর এটা ও উল্টো একটু ট্রোল করেই বলেছে, বাট তোমার পার্সপেক্টিভটা আরেকটু অন্যরকম। হ্যাঁ, এবার আমাদের রাগ, এবার তুই বলিস যে রাগটা কোথা থেকে আসে, রাগটা একটা জায়গা থেকেই আসে, যে যেটা আমার কিরণের সাথেও যে ইস্যুটা হয়েছিল, যে আমি ওকে ফোন করেও খুব ভালোভাবে বলেছিলাম একটা জিনিস, যে প্রবলেমটা কি হয়ে যায়, আমার তো দূর দূর থেকে আমাদের ওভারঅল হোল লাইফের স্কেডিউলের মধ্যে পড়েই না যে I will demean somebody or like এবং আমি কারোর পাকাধানে মই দিইনি। সো why you guys are like উঠে পড়ে লাগার মতো যে I will say this and this, and তুমি যদি কারোর ব্যাপারে বলো সেই মানুষটার যদি খারাপ লাগে, so why aren't you understanding that কি it's a very obvious thing, তুমি কেন ডিফেন্ড করছো যে this is my job and I do this। এবার এখন আর কোনো সেটাকে নেই, কোনো চাপ নেই, কিছু নেই, অ্যান্ড ইজ এ নাইস গাই, ইজ এ গুড গাই অবশ্যই, অ্যান্ড ইজ ভেরি ট্যালেন্টেড। আমি সবসময় বলেছি, দেখো একটা জিনিস মানতেই হবে, ওর যা ভিউয়ারশিপ আছে, ও এখানকার 1 নম্বর ইউটিউবার বলা হয় ওকে, সেটা তো অ্যাচিভ করেছে একদম, অ্যান্ড আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর দ্যাট। আমার কি পছন্দ হয়নি না হয়নি তাতে ওর সাথে কি ঝামেলা হয়েছে, এটা আমার ওর একটা পার্সোনাল ব্যাপার, কিন্তু তাতে এটা আমি কোনোদিন অস্বীকার করবো না যে হি ইজ ট্যালেন্টেড, হি ইজ ইমেন্সলি। অফকোর্স, না কারণ আমার কাছেও লাইক আমরা যারা ইউটিউব করি তাদের কাছেও একটা খুব বড় ইন্সপিরেশন, কারণ মানে আমরা তো ও প্রথম করেছে, আবার ওকে দেখে আমরা অনেকে করেছি, এক্স্যাক্টলি, মানে ইউটিউবে এসেছি, এই ব্যাপারটা। তুই দেখ না আজকে কি তোর যা রিচ আছে, আমি কি সেই রিচটা ইউটিলাইজ করছি না তোকে ইন্টারভিউ বা কিছু নাই, সো আই হ্যাভ দ্যাট রেসপেক্ট না। আর যদি ওর রিচটাকে আমি রেসপেক্টই না করতাম তাহলে আমি তোকে ডাকতামই বা কেন? আমি নিজে ফোন করে তোকে দেখেছি, কোনো ম্যানেজারও ফোন করেনি তোকে, আমি নিজের মতো রেখেছি, বলবো শোন না ভাই চল এটা করি, হ্যাঁ ভাবি কিছু করি, কেন হয় এটা? বিকজ আমি যদি তোর রিচ তোর ভিউয়ারশিপকে রেসপেক্ট না করি, যে ইউটিউবারদের যে ভিউয়ারশিপটা হয় সেটা ফালতু, সেটা অযথা, তাহলে তো আমি তোকে বলতামই না কোনোদিন। না আই ইমেন্সলি রেসপেক্ট দ্যাট। দগদাকে জ্বলন্ত একটা ইন্টারভিউ প্রথমেই কিরণের লাইনটা দিয়ে, ঠিক আছে, একটা ইয়ে করে থাম্বনেলটা প্লিজ সোহান প্লিজ তুই প্লিজ একবার আয়, একবার আয়, এটা হচ্ছে অঙ্কুশদের সাথে একবার প্লিজ পাশে গিয়ে একবার দাঁড়া, এটা তুমি দেখো অলমোস্ট, তুমি দেখো অলমোস্ট দিস উইল বি ওইদিকে তাকাও, ওইদিকে দিস উইল বি দ্য থাম্বনেল। দত্ত, ও টাইটেল দত্ত, এন্ড হি ইজ ফ্রম বর্ধমান, সো টেকনিক্যালি ও তোমার সাপোর্টে থাকার কথা। আমি এটা ইন্টারভিউ তো দেখছিলাম, তুমি এবার দেখাও অন ক্যামেরা, তুমি আংটি লাইক দেয়ার লাইক ফিউ আংটিস, হ্যাঁ, সো তুমি এগুলো যে পরো, লাইক এটা কি সিনেমা হিট করার জন্য নাকি মানে? হ্যাঁ, মানে সিনেমা হিট হওয়ার জন্য না, ঠিক আছে একটা বিশ্বাস থাকুক, মানে কিছু কিছু সময় সরল বিশ্বাস, হ্যাঁ সরল বিশ্বাস, মানে এটা একটা মজার জিনিস, মানে অনেক সময় দেখি যে ভালো হয়েছে আংটিটা পরে, ঠিক আছে, কিন্তু কোনোদিন এটা আমরা ভাবি না আংটিটা না পড়লেও কি ভালোটা হতো, ওই সময় তো আমরা ওয়েটই করি না, রাইট, ঠিক আছে।
তো সময় নেই আমাদের, ছোট জীবন। হ্যাঁ, ছোট জীবন। হ্যাঁ, আংটি পড়েছি কিছুটা ভালো হয়েছে, কারণ আংটির জন্য হয়েছে। হ্যাঁ, কিন্তু কোনোদিন এটার জন্য ওয়েট করি বিলকুল রিস্ক নিলেন না, পড়লে দেখতাম তো 10 দিন কি হতো সেটা। 10 দিনে কি আর হয়? আংটি তো টাইম লাগে। কোন জ্যোতিষী বলবেন? আচ্ছা ঠিক আছে, নট গোয়িং ইনটু জ্যোতিষী, বাট হ্যাঁ বিলিভ করি, ভালো লাগে, মনে একটা জোর শান্তি একটা তো থাকে। আমাদের হয় না যে মায়েরা একটা সেই ধাগা পরিয়ে দেয়, একটা বিশ্বাস, এটা সরল নেই। এক্স্যাক্টলি, কিন্তু অন্ধবিশ্বাস ব্যাপারটা না, সিম্পল বিলিভ, ওটা নেই, অতটাও নেই। যেমন আমার যদি মনে হয় খুলে শর্ট দিই, ঠিক আছে, একটা ক্যারেক্টার যে আংটিগুলো যায় না, তো আমি অবশ্যই তখন খুলে শর্ট দিই। কেউ বলে গায়ের মধ্যে লাগিয়ে রাখতে হয়, এটা কিছু একটা গায়ে যাতে টাচ থাকে, ওই সব পড়ি না আমি, খুলে রেখে দিই আমি একটা জায়গায়, শর্ট দিয়ে আবার পড়িনি। ওই বাড়াবাড়িটা নেই, কিন্তু একটা বেসিক বিলিভ আছে। আমি এটা বলতে চাই যে আমার পইতে হয়েছিল, বাট আমি পইতেটা পড়ি না, আর কারণ আমার একটু জামা এখান থেকে বেরিয়ে যায়, পিঠ চুল করতে সুবিধা হতো, কিন্তু আমিও খুলে রেখেছি। সো বাট ভালো, মানে আংটি যেটা যার যেটা বিশ্বাস সেটা সে করতেই পারে। আচ্ছা, তুমি একটা সিলি কোয়েশ্চেন, তুমি কি নাক ডাকো? হ্যাঁ, সেটা আমি বুঝতে পারি না, প্রত্যেকবার কে বুঝতে পারবে না। অনেকে কি হয় বলতো, অনেকে ধর একটা দেখবি পুরোপুরি ঘুমটা এলো না, কিছুটা এলো, বাট ইউ স্টার্টেড রিয়েলাইজিং না ডাকছিস, লজ্জায় চুপ করে গেলি ধর, ঠিক আছে। হ্যাঁ, তো ওটা আমার হয়েছে, সাবকনশিয়াস মাইন্ড আমি রিয়েলাইজ কত যাচ্ছ, একসাথে সবাই আছে, এরকম করলাম যে অ্যাজ ইফ এটা তো এটা ছিল, বেসিক্যালি নাম ডাকা ছিল না, কাইন্ড অফ। বাট হ্যাঁ, ডাকি অনেক কমপ্লেন করে। হ্যাঁ, আশেপাশের লোকের কমপ্লেন, আরে আমিও প্রচন্ড ডাকি। হ্যাঁ অ্যান্ড সো নাক ডাকাটা ইজ ইন, মানে ওটা কি করে কমাবে? তুমি কিছু লাইক আর ইউ প্ল্যানিং টু ওয়ার্ক অন ইট? It's an art. নাক ডাকাটা দেবদা বুধবার দিন কাকে নিয়েছিল? সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম টিউসডে দিলাম, শোনো, টিউসডে দিলাম টিনাকে, ওয়েডনেসডে ওয়েন্দিলাকে, রাইট। না, এটা তখন আমার আই থিঙ্ক যখন হয়েছিল গানটা, তখন ওর সাথে ডাউট আমার আলাপ ছিল কিনা। ও আচ্ছা, ওকে। হ্যাঁ, না হলে ওটা নিয়ে একটা অশান্তি হতে পারত। ও ওকে, মানে তুমি দেবদার এগেইনস্টে চলে থেকে হাউ কুড ইউ ম্যান নমস্কার করতো। আরে না, আমি এটাই বলছিলাম যে একটু বলো তুমি ওই নীলদিনের ব্যাপারে একটু বলো। যে আরে প্রথম কথা বলবো যে সব থেকে একটা খুব বড় পাওনা মির্জা সিনেমাটাতে, ওকে আমার মানে ওকে পেয়েছে, এটা খুব বড় পাওনা, রাইট। এবং আই থিঙ্ক ও এমন একজন অ্যাক্ট্রেস, যেহেতু ও অলমোস্ট 20 বছরের বেশি ইন্ডাস্ট্রিতেও এখানে, যখন 8 বছর বয়স তখন থেকে ও কাজ করছে। তো আজকে ওর টেলিভিশনের যে স্কুলিং, একটা অদ্ভুত একটা ম্যাচিউরিটি অন ক্যামেরা, যেটা, তো সব কিছু নিয়ে মানে আই থিঙ্ক এটা আমার কাছে একটা ব্লেসিং যে ওকে পেয়েছি, এবং যেভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে হয়েছে, শি হ্যাজ নেইলড ইট। মানে ঐন্দ্রিলাদির ইম্প্যাক্ট অন ইউর লাইক প্রচণ্ড বেশি। তার কারণ হচ্ছে যে অনেক অ্যাডভান্টেজেস থাকে, ডিসঅ্যাডভান্টেজেস থাকে, ওই কোয়েল দিয়েছে, সরি কোয়েল দিন অঙ্কুশদার ফ্যান হতেই পারে, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। না তো অ্যাকচুয়ালি গুলিয়ে গেল। হ্যাঁ, না দেখ, একই প্রফেশনে কাজ করাতে না অনেক অ্যাডভান্টেজেস থাকে, হ্যাঁ অনেক ডিসঅ্যাডভান্টেজেস থাকে। আমি ম্যাক্সিমাম অ্যাডভান্টেজেসটাই বলবো ওকে, বিকজ এই যে সাপোর্টিভ নেচারটা, ঠিক আছে, ইনসিকিউরিটি কম, এই জিনিসটা মারাত্মক পেয়েছি। বিকজ আমার প্রিভিয়াস গার্লফ্রেন্ড একজন খুব সিরিয়াস রিলেশন ছিল, ঠিক এর আগে যেটা ছিল, সেটা আমার ব্রেকআপই হয়েছিল ফিল্মের জন্য, বিকজ ফিল্মটা বুঝতে পারতো না, শি ওয়াজ নট ফ্রম দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, তো ফিল্মটা বুঝতে পারতো না। তো সেই জায়গা থেকে অশান্তি এইভাবে ফাইনালি উই ব্রোক আপ। হ্যাঁ, তখন আমি এটাই বুঝি, আমি এর বাইরে কিছু বুঝি না, তো আমি ওকে সান্ত্বনা দিতে গিয়ে আমি আর কি জব করবো, আমি আর কিছু জানি না। এটা খুব দরকার যে মানে এটা খুব ভালো তুমি পেয়েছো, লাইক ইউ আর লাকি যে এক্স্যাক্টলি শি ইজ ফ্রম দ্য সেম ইন্ডাস্ট্রি অ্যান্ড শি ইজ ওয়ার্কিং বিফোর, মানে তোমার অনেক আগে থেকে। হ্যাঁ, অ্যান্ড ও বোঝে যে প্রফেশনালিজম কে কত টাইম দিতে হবে, মামু ফোন হচ্ছে না কেন, এই ব্যাপারটা নেই, না একদমই না। এবং আউটডোর শুটিংয়ে যাওয়া উইথ আদার হিরোইনস এন্ড রাইট এগুলো অনেকের অনেক কিছু ম্যাটার করে, অনেকটা বদার করে অনেকে, বাট ইনসিকিউরিটি থাকে, সন্দেহবাতি করে। তো ওইটা খুব সাপোর্ট পেয়েছে, আর মরাল সাপোর্ট সব কিছু নিয়ে। তো মির্জাতে তো খুব ভালো লাগছে, দারুণ, খুব ভালো কাজ করেছে। আচ্ছা, মির্জা নিয়ে আবার খুব বেশি কথা হয়ে যাচ্ছে, তুই বেশি আলাদা হতে গিয়ে যেন ফিল্মের প্রমোশনই হবে না, ওরকম করিস না। ইউ জাস্ট ওয়ান্ট টু বি ডিফারেন্ট ম্যান, আর তার জন্য কিন্তু তুই
ফিল্মেরই প্রমোশন করি না, এটা করিস না প্লিজ। অফকোর্স নট, আমি মির্জা নিয়ে অনেক তাও আমি তোর উপর ছাড়ছি, তোর পেজ ভাই, হ্যাঁ, সবকিছু এক্স্যাক্টলি, হ্যাঁ আমি কন্টেন্ট করছি, এক্স্যাক্টলি, আই শুড নট ইন্টারফেয়ার। বিএমএস এক্সট্রাস। ইয়ো ম্যান। কামিং টু যে করেছিল গানটা রোমিও, তুমি অ্যাবাউট দেবদা, তুমি দেবদার ব্যাপারে কিছু একটু বলো, লাইক হাউ ইজ দেবদা, তোমার কিরকম, লাইক ইজ ভেরি ইন্টেলিজেন্ট ফার্স্ট অফ অল, যদি ওয়ান ওয়ার্ড বল, হ্যাঁ ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবে, ইন্ডাস্ট্রি মোর দ্যান শুধু নিজেকে নিয়ে, ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবে, সেইটা ওর মধ্যে মারাত্মক আছে। আর আরেকটা যেটা আছে যে একটা মানুষের মধ্যে অলওয়েজ থাকা উচিত, তোমার হাইজ অ্যান্ড লোজ সব রকম যেতে পারে। তুমি যদি নিজেকে রেসপেক্ট না করো না, তাহলে কিন্তু ইউ ক্যান নেভার রাইজ আপ। এটা কিভাবে? সাপোজ নিজেকে আই অ্যাম আ সুপারস্টার, এটা নিজেকে নিজে ভাবাটা কিন্তু খুব জরুরি। অ্যাটিটিউডে দেখানোটা আমি বলছি না, কিন্তু ভেতর থেকে কেন আমি বলছি, লাইক ইউ সি এনি শাহরুখ খান ইন্টারভিউ, ঠিক আছে, ইউ মাইট ফিল হি ইজ অ্যারোগেন্ট, হি ইজ ভেরি সেলফ অবসেসড, বাট শাহরুখ খান অলওয়েজ বলে আই অ্যাম দ্য কিং। আমি যদি নিজেই না বিলিভ করি, নিজেকেই না রেসপেক্ট করি, সেই জায়গাটা থেকে আমার অ্যাকশনের মধ্যে বা আমার কাজের মধ্যে সেই জিনিসটা রিফ্লেক্ট করবে না। হাম্বল অ্যারোগেন্স বলে, এক্স্যাক্টলি, ওটাকে হাম্বল অ্যারোগেন্স বলে, শাহরুখ খান বলে, এক্স্যাক্টলি। এবং দেবের মধ্যে কি জিনিসটা আছে যে আমার ফিল্ম বেরোবে, আমি আমার ফিল্ম প্রমোট করব, এবং সেইটা প্রপারলি মানুষের কাছে পৌঁছবে না, এটা কোনোদিন হবে না। সো আই উইল গো অল আউট। এইটা আমার ওর মধ্যে খুব ভালো লাগে। আর অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিইং, তো অবশ্যই জবে থেকে সেইভাবে একদম ঘরোয়ার মতোভাবে আলাপ বা রিলেশন হয়েছে, সেখান থেকে আরো ক্লোজলি মানুষটাকে ক্যামিও করেছো, আমি ক্যামিও করেছি, এই করেছি। কিছু কিছু মানুষের পাশে দাঁড়াতে নিঃস্বার্থভাবে মন করে, ইচ্ছা করে, সেই মানুষগুলো খুব কম হয়, ঠিক আছে, যাদের জন্য ইচ্ছাটা করে। হি ইজ ওয়ান অফ দেম। আমরা একজন এমপির ব্যাপারে কথা বলছিলাম, সো ইফ উই ক্যান টক অ্যাবাউট অ্যানাদার এমপি, অ্যান্ড মানে আমি বলছি যে ইফ ইউ, তুমি কমফোর্টেবল যদি হও, আর ব্যাপারটা হচ্ছে তুমি এত সিনেমা করেছো তার সাথে, অ্যান্ড লাইক শি হ্যাজ নাও বিকাম অ্যান এমপি। আচ্ছা, আচ্ছা, আমি কোনো হিয়ের কথা ভাবছিলাম। না, আমি লাইক গোয়িং ফ্রম ওয়ান এমপি টু অ্যানাদার। সো আমি জাস্ট জানতে চাইছি যে মানে একটা হয় না যে, দেখো আমি বলছি অনেস্টলি, আমি একজনের সাথে ভিডিও করতাম, তার একটা ক্যারেক্টার করতাম আমার চ্যানেলে আর কি, তো তার সাথে আমার একটু মাঝে প্রবলেমস হয়েছে। তো অডিয়েন্সের একটা এক্সপেকটেশন থাকে না যে কোথায় গেল, একসাথে কেন করছো না, ও আচ্ছা, একসাথে কেন আর কাজ করছো না, বিকজ তোমরা একসাথে অনেক হিট দিয়েছো, লাইক ইফ আই ক্যান টেক হার নেম। না ঠিক আছে, আমি না ঠিক আছে, উৎস থাকা ভালো। লাইফে কত রকম ফেজ আসে, চেঞ্জেস আসে, এই আসে, এবং আই থিঙ্ক মানে আই ডোন্ট থিঙ্ক একসাথে কোনোদিন কাজ হবে বা কিছু, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু রিজনস অ্যান্ড অল। না ঠিক, বাট মানে একসাথে কাজ আর কোনোদিন মানে হবে না। ইয়েস, তো দর্শক সেই জুটি আর কোনোদিন দেখতে পাবে না। তো হ্যাঁ, বাট এটাই, সো এটাই হবেই না তখন আর কথা বলে, সেটাই। আর ওইটাই মানে এটা একটা ফেজ হয়, দর্শক অনেক জুটি দেখতে পায় না, তাও মুভ অন করতে হয় নেক্সট কন্টেন্টে, লাইক নিউ কন্টেন্ট, লাইক মির্জা আমাদের, অ্যান্ড বিএমএস এও আরো নতুন কন্টেন্ট আসছে, সো তোমরা দেখতে থাকো। এ কেন নেই, ওই জুটিকে ফিরিয়ে আনো, এইসব বলো না, ঠিক আছে? থ্যাংক ইউ, লাভ ইউ। পরের কোয়েশ্চেন যেটা হচ্ছে ফেভারিট অ্যাক্ট্রেস, মানে ওভারঅল না, কিয়ারা আডবাণী। ইনস্টাগ্রামে ফলো করো না? আই ফলো কাউকে, ও তুমি কাউকে ফলো করো না, বাট তুমি আসে, ও বুঝুক না, ও বুঝুক কেন, আমি কেন দেখাবো? কিয়ারা আডবাণীর, আচ্ছা কিয়ারা আডবাণীর তো বিয়ে হয়ে গেল, জানি, তোমার মনে করাস না, না আমি আবার টিপিক্যাল, দেখো আমি ওই যে একটু নাকা প্রশ্ন করবো না, অপুজদা তোমার কবে বিয়ে হবে, না অপুজদা আমি এগুলো করবো না, হ্যাঁ করিস না, করছিও না, আই এম নট গোয়িং দেয়ার। বাট ঠিক আছে, মানে ওই কিয়ারা আডবাণী তোমার ফেভারিট অ্যাক্ট্রেস, এন্ড ওর বিয়ে হয়ে গেছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, মুভিং অন। আচ্ছা, এখন আইপিএল চলছে, তুমি কি আইপিএল অনেকে টাকা লাগায়? আমি সত্যি অনেকবার বোঝারও চেষ্টা করি, তুমি টাকা লাগাও নি কোনোদিন? অনেকে বলে না টিম বানাও, টাকা লাগাও না, তুমি বানাও না? ওকে, আমি বুঝি না, মানে বুঝলে কিভাবে করে, লাগাইনি, বাট হ্যাঁ, মানে আমার অনেকেই লাগায় টাকা, হ্যাঁ, তো আমিও লাগাইনি টাকা। বাট কথাটা হচ্ছে, আমি জাস্ট একটা জিনিস জানতে চাইছি
দেখো এটা ইজ ফ্রম আ ভেরি কন্টেন্ট ক্রিয়েটার পার্সপেক্টিভ, অ্যান্ড অনেক সময় তোমাদের কাছে অনেক রকম ব্র্যান্ডস আছে যেগুলো ধরো কথা বলছি বুম্বাদার রামি সার্কেল করেছে, ঠিক আছে, যে লুডো বা আমিও করেছি, আমি রিসেন্টলি করেছি, আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ তুমি আমি রিসেন্টলি করলাম, আরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো অনেক ব্যাট। তো দেখ সেটা কোনো চাপ নয়। আমার মনে হয় যে কোনো জিনিসকেই ওই নেশা বানিয়ে ফেলাটা ইজ নট গুড, এটাই আমার মনে হয়। ডিসক্লেমার দেওয়ার থাকে, হ্যাঁ একটা সময়টা থাকে, এক্স্যাক্টলি কোনো জিনিসটাকেই নেশা বানিয়ে দেওয়া যে সে তো পান গুটকা মশলারও অনেকে করছে যাদেরকে আমরা অ্যাডমায়ার করি। রাইট রাইট। সো ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল। প্যাকেটে লেখা আছে। সব থেকে বড় কোথায় লোকে মোটিভেট হওয়ার চান্সেস থাকে জানিস তো, এই অ্যাডগুলো না লোকে এখন বুঝে গেছে যে দিস ইজ ফর মানি, দিস ইজ ফর অ্যান্ড অল এভরিথিং। রাইট। যারা বুঝদার, যাদের পছন্দ নয় তারা সেই জিনিসটার মধ্যে যাবে না, সেটা সবাই জানে। সব থেকে বেশি তো এই যে একটা হিরো এই যে সিগারেট খাচ্ছে সিনেমায়, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সেগুলো তো সব থেকে বেশি। কারণ দেখবি সবাই এরকম সিগারেট খেতে এরকম ওই হিরোটাকে স্টাইল মানে নকল করাচ্ছে। সেখানেও একটা ডিসক্লেমার দেওয়া থাকে নো স্মোকিং এ নিয়ে। আমাদের কিছুই না, আমাদেরকে লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক, ডোন্ট টেক আস ভেরি সিরিয়াসলি, ডোন্ট টেক আস ভেরি সিরিয়াসলি। দারুণ কথা, দারুণ কথা। আমরা এন্টারটেইন হওয়ার জন্য থাকি। 2.5 hours আমরা সবাই তোমাদের একটা ড্রিম ক্যারেক্টার হয়ে যাই, তারপর আমরা সবাই রক্ত মাংসের মানুষ। রাইট। ডোন্ট টেক আস ভেরি সিরিয়াসলি। একদম একদম। আর আমরা কি অ্যাপ প্রমোট করছি, কি করছি তোমাদের বুদ্ধি থাকলে সেটাকে ইউজ করো, না করলে করো না। এক্স্যাক্টলি। বাট হ্যাঁ, যে পাওয়ারটা আমাদের মধ্যে অ্যাজ অ্যান অ্যাক্টর পাই আমরা, সেটা থেকে আমরা অনেক কিছু করার চেষ্টা করি, ঠিক আছে। লাইক দ্য কাইন্ড অফ মানি উই গেট, উই ট্রাই টু হেল্প অ্যাজ মেনি পিপল অ্যাজ উই ক্যান। রাইট। ঠিক আছে, আজকে যদি আমার একটা ফোনে কোনো একটা জিনিস সলভ হয়ে যায় যেটা একটা সাধারণ মানুষ হয়তো পারবে না, বাট আই কল, আচ্ছা ঠিক আছে আপনি বলছেন দাদা করে দিচ্ছি, ওই মানুষটার জন্যই আর কি, যে মানুষটা আমার কাছে হেল্প চাইতে এসে, রাইট রাইট রাইট, দাদা এটা আমি পারছি না, এটা একটা কিছু পলিটিক্যাল লোকজন একটু করছে, তো তোমাকে তারা যদি চেনে, হ্যাঁ কেন দেখে নাও না একটু, ও আচ্ছা ঠিক আছে, তো তোমার চেনা জানা করে দিচ্ছি। এইগুলো আমরা করে দিই। আমি এই কোয়েশ্চেনটাই যাবো না যে ওয়াই ডিডন্ট ইউ মানে ওরমভাবে অফিসিয়ালি জয়েন পলিটিক্স, বাট আমি এটাই জানতে চাইছিলাম যে মানে আমি এটাই বলতে চাইছিলাম তোমার এটাই যে মানে তোমার এরকম কোনো প্রেশার থাকা উচিত নয় যে তোমাকে সারাক্ষণ মানে কোনো প্ল্যাটফর্মে গিয়ে কিছু বলতে হবে, বিকজ ইউর মুভি ইজ ইউর আনসার, মানে তোমার সিনেমা মানে তোমার কাজ হচ্ছে এন্টারটেন, তোমার ওটা তো মেন কাজ, রাইট? এক্স্যাক্টলি। আমার তো মনে হয় জওয়ানে শাহরুখ খানের ওই স্পিচটাতে এত হাততালি পড়েছে, অত হাততালি কোনো কারো সবাই পড়ে কিনা আমার সন্দেহ। রাইট রাইট, একদম একদম। আরে বিশাল, আমি তো 4 বার দেখেছি। ও কি পলিটিশিয়ান শাহরুখ খান। এক্স্যাক্টলি। শাহরুখ খান যে কথাটা বলেছে সেই কথাটা কত পলিটিশিয়ান, হ্যাঁ কতটা মিন করে জানি না, বাট বলে তো সেই কথাগুলোই তো বলে আজকে। হ্যাঁ আজকে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ স্টারডম, পাওয়ার অফ আ হিরো। রাইট রাইট। তো সেইখানে আমাদের একটা ওয়েপন থাকে, আমরা একটা সোশ্যাল মেসেজ নিয়ে হয়তো ফিল্ম বানালাম, সেখানে আমি আমার বার্তাটা দিলাম। দেখো শোনার হলে ফিল্ম দেখেও শুনবে, না শোনার হলে বক্তৃতাও শুনবে না। যদি পাবলিকের না শোনার হয়, পাবলিক যদি ট্রাস্ট না করে, তাহলে ওই স্টেজের বক্তৃতাটা তো বিশ্বাস করবে না। আর যদি করার হয় অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি যদি একটা ফিল্ম করি, সেই ফিল্মটা দেখেও ইন্সপায়ার হয়ে 4টে মানুষকে বলবে না সত্যি তো, প্রশ্নগুলো করি তো, আমার পাড়ায় যে এমএলএ আছে, এমপি আছে, প্রশ্নগুলো করবো তো, কারণ শাহরুখ খান বলেছে। যদি শোনার হয় তাহলে ফিল্ম জওয়ান বা ফোন যে কোনো ফিল্ম দেখেও সেটা শুনবে। আচ্ছা, হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ রাজদা? রাজদা আমায় খুব ভালোবাসে, মানে ওর ফার্স্ট কিন্তু আমি দেখেছি হলে রাজদা লাভস মি আ লট। মানে রাজদার একটা ইমেন্স ভালোবাসা, রেসপেক্ট আমার প্রতি আছে, ইকুয়ালি আমারও ওনার প্রতি আছে। তার কারণ রাজদা আমার খুব রিয়েল ক্রিটিক্স, ঠিক আছে। যেখানে সবাই আমাকে বাহবা দিচ্ছে, সেখানে একটা মানুষ আমার ফ্লজ বলতে হেজিটেট করে না, ঠিক আছে। তো সেই জন্য আমার রাজদার কাছে ফিডব্যাক নেওয়া বা এগুলো করি বা ভালো লাগে আমার। আর রাজদা যদি কোনোদিন আমায় 100% কিছু ওকে বললো, মানে আমি খুব রিলিফ ফিল করি যে তার মানে জেনুইনলি ওকে আছে জিনিসটা, কারণ আমাকে তুলোধনা করে দেয়, মানে কিছু এদিক ওদিক ভুলভাল হলে তুলোধনা করে দেয়। আর রাজদাকেও তুমি মির্জা ট্রেলার দেখে কিছু রিয়াকশন পেয়েছো? মির্জা ট্রেলার দেখে, রাজদা যখন মির্জা ট্রেলার দেখে, রাজদা টিজার যখন প্রথম বেরিয়েছিল তখন আমায় যখন দেখে, তখন আমাকে হোয়াটসঅ্যাপ করে, ইনস্টাগ্রামেও কমেন্ট করেছিল। তারপর রাজদার আমি একটা কোনো ইভেন্টে গেছিলাম, আমার এখনো মনে আছে, রাজদা যেখানে এমএলএ আর কি, যে সেখানে একটা ইভেন্ট ছিল, গেছিলাম ওখানে, ঠিক আছে, পুজোর সময় এরকম সময়। তো রাজদা ওইখানে নিজে মাইক নিয়ে যেভাবে সিনেমাটাকে প্রমোট করার ইন্টেনশন নিয়ে যাইনি, আমি সত্যি যাইনি। আমি যে কারণে গেছিলাম, আমি জাস্ট গেস্ট হয়ে গেছিলাম, আমি নর্মালি গেছিলাম। তো রাজদা নিজে মাইক নিয়ে সিনেমাটাকে যেভাবে ওইখানে প্রমোট করেছিল, এই করেছিল, আর যা যা ভালো ভালো জিনিস আমার ব্যাপারে বলেছিল,
মানে আমি খুব টাচড হয়েছিলাম। না আমি আই এম আ ফ্যান মানে রাজ্জাক। অফকোর্স মুভিং অন। কথাটা হচ্ছে তুমি কি রঞ্জিত মল্লিকের সাথে তুমি হ্যাঁ, রঞ্জিত তুমি কি চাপকানি খেয়েছো? হি ইজ এ ডার্লিং বাবা। রঞ্জিত দা মানে মানে অদ্ভুত একটা আন্তরিকতা, ভালোবাসা চলে আসে না, যে আমার কোনোদিন এরকম হয়নি যে কোনো সেট ছেড়ে বাড়ি যেতে বা ফিল্ম যখন র্যাপ আপ হয়ে গেল কারোর জন্য মন খারাপ করেছে যে আবার কবে দেখা হবে মানুষটার সাথে। এই আমার রঞ্জিতার জন্য হয়েছিল। বাড়িতে একটা খুব আদরের সুইট বাবা বলো দাদু বলো যাই বলো না কেন, যে একটা মানুষ থাকে তো যার জন্য মন খারাপ করে দেখা হলে ভালো হয়। হি ইজ দ্যাট কাইন্ড অফ আ পার্সন। আর ওই ভাইবটা ছেড়ে যাবে তোমার মধ্যে, ওই ভাইবটা। আমি একবার চান্স পেয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার, বাট আমার যতটুকু সময় কাটিয়েছিলাম আমি মানে আমি বুঝতে পারছি মানে ওই খুব মানে ইটস ভেরি জেনুইন একটা পার্সন। অসম্ভব ভালো মানুষ। তুমি লাইক হ্যাভ ইউ লস্ট ফ্রেন্ডস মানে এই কাজ করতে করতে? অ্যান্ড হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়েছে, 2-3টে পড়ে আছে হাতে গোনা স্কুল লাইফের বন্ধুরা। হ্যাঁ, স্কুল লাইফের ফ্রেন্ডস যারা জেনুইনলি ভালোবাসে বলে আজও আছে। অনেকে এই কারণে চলে গেছে বিকজ একটা অদ্ভুত জিনিস হয় দেখবি, ওয়েন ইউ বিকাম সাকসেসফুল তারা না নিজে থেকেই অকারণে তোর প্রতি একটা অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলে, একটা শিল্ড এনে দেয় যে ও তো নিশ্চয়ই এবার ঘ্যাম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ওর থেকে একটা দূরত্ব মেনটেন করি। হ্যাঁ, আগে যেমন কি রে মানে কিছু একটা উল্টোপাল্টা বলে করলো, সেইটা না অদ্ভুত। কেমন আছিস এরকম, আমি না দেখ আরে ভাই কি খবর, হ্যাঁ ভালো আছি তুই হার্ড করে তুই ভালো আছিস তোর কি হলো আবার, না তুই এখন ভাই এখন চলে গেছিস, চিনতে পারবি কিনা। ও নিজে থেকেই ভেবে নিল চিনতে পারবো কিনা। আমি কি হয় না, ও আমার সাথে আগে খারাপ বিহেভ করবে, এর থেকে আমি একটা আগে শিল্ড নিয়ে নিই। এইটা হয় মানে মানুষের পার্সপেক্টিভ এটা আছে, ও নিশ্চয়ই আমার সাথে প্রথমে একটা অ্যাটিটিউড দেখাবে অঙ্কুশ, তো আগে থেকে একটা শিল্ড নিয়ে নিই, আগে প্রোটেক্ট করে নিই। এটা কেন ভাবনা চাই না কেন, দিস ইজ দ্য রিজন। অর আরো মানে দিস ইজ দ্য রিজন। আরো রিজন থাকে যে কাউকে ধর আমি ঠিক নায়ক হবার আগে যেভাবে ট্রিট করতাম, ধর বন্ধুরা বন্ধুদেরকে হিউমিলিয়েট করে না, হ্যাঁ বন্ধুত্বের হিউমিলিয়েশন, রাইট, একদম ইনসাল্ট একটা, ধর সেম করলাম নায়ক হওয়ার পর গায়ে মেখে নিল। আরে আগে হয়তো সে আমি ইনসাল্ট করলাম, ও আমার ইনসাল্ট করলো, দুজনেই হাসছি, আর তুই আমার এটা বলে তুই কি চিনিস রে এইটা, ও হাসছে। এখন পুরো উল্টো, আমি ধর মজা করে সেম কিছু বললাম, ও গায়ে মেখে নিল, হ্যাঁ ভাই তুই তো বলবি তোর এখন পয়সা বাবা আলাম ভাই মেনই করিনি এটা আমি। মানে এটা তোমার ধরো কাছের যারা বন্ধু হয় তাদের ব্যাপারে তুমি বলছো, অ্যান্ড এরকম ইন্ডাস্ট্রিতেও তোমার বন্ধুরা, ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়েছে, ইন্ডাস্ট্রিতে আমার কোনো শত্রু নেই, আমি ইন্ডাস্ট্রিতে আমার সবাই বন্ধু, প্রচুর বন্ধু ইন্ডাস্ট্রিতে। ওকে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে না আমি স্কুল কলেজের বন্ধুটার ইন্ডাস্ট্রি বন্ধুটার মধ্যে অলওয়েজ একটা গ্যাপ রাখি। অফকোর্স আমি এই একটা জায়গায় মানে একটা নিয়মিতভাবে একটা জায়গায় মানে দেখা করে আড্ডা আলাপ মজা ফুর্তি হইল্লোড় এটা করি না, ওটা আমার স্কুল কলেজ ফ্রেন্ডসদের জন্যই রাখা, তাদের জন্যই রাখা। কিন্তু কারোর সাথে আমার খারাপ সম্পর্ক নেই, সবার সাথে ভালো সম্পর্ক। কোথাও পার্টিতে দেখা হলে সত্যিই একটা আসর জমে, কিন্তু এই আসরটা অবভিয়াসলি আমি একটা রুল বানিয়ে নেবো না যে এভরি স্যাটারডে এটা হবে, এভরি সানডে এটা হবে। একদম, এটা তো আমি খুব রিলেট করলাম, রিসেন্টলি এটা হয়েছে আর কি। মানে এটা করি, শোন আমি তোকেও বলবো, মানে অলওয়েজ এই জায়গাটা না ফ্যামিলি আর স্কুল কলেজ যখন তুই কিচ্ছু ছিলিস না তখন যারা তোর পাশে ছিল তাদের জন্য রেখে দে একদম এই টাইমটা। যাই হোক, আমরা একটু শেষের দিকে এসেছি, আর কয়েকটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি আছে মির্জাতে, ঠিক আছে, টকিং ব্যাক টু মির্জা। কৌশিক গাঙ্গুলি আছেন মির্জাতে, অ্যান্ড আমরা ব্যাপক লাগছে আনডাউটেডলি খুব, মানে ফার্স্ট টিজারে যে লুকটা ছিল সেটা তো এখন অব্দি ডায়ালগ শুনিনি, কারণ ট্রেলারটার জন্য ওয়েট করছে, বা ট্রেলারটা হয়তো বেরিয়ে গেছে, দেখে নাও তোরটা কখন আসছে এটা করছে। বাট কৌশিক গাঙ্গুলির সাথে অভিনয় করা, আমি বলছি যে whenever a actor like, আমি তোমায় খারাপ অ্যাক্টর বলছি না, বাট আমি বলছি যে whenever an actor like কৌশিক গাঙ্গুলি comes in the same frame or the same scene, what is your মানে একটা, আমি বলছি না যে তুমি হয়তো সবার সাথেই সেম থাকো, মানে একটু তো ফোন, মানে আমি তো again a big fan না। কি হয় কৌশিক
কৌশিক গাঙ্গুলি কেন, যে কোনো ভালো অ্যাক্টর যখন তোর সামনে থাকে একটা সিন কিন্তু জমে ওভারঅল পারফরমেন্স দিই সবার, ঠিক আছে? একা আমি কিছু করতে পারবো না, একা কৌশিকদার কিছু করতে পারবে না, কিন্তু সুবিধাটা কোথায় হয়, কৌশিকদার মতো মানুষ সামনে থাকলে না, সামনের মানুষটা তো তোকে কমপ্লিমেন্ট করবে, লাইক অ্যাক্টিংয়ে রিয়াকশন কি দিচ্ছে এটার ওপর খুব ডিপেন্ড করে যে তোর অ্যাক্টিং কীরকম এনহ্যান্স হবে, সামনের মানুষটা কি রিয়াকশন দিচ্ছে। রাইট, একদম একদম একদম। এবং সেইখানে কৌশিকদা ইমপেকেবল, মানে ভাষা নেই কৌশিকদার ব্যাপারে কিছু বল। ওই চোখটা একা কথা বলে, ওই চোখটা একা কথা বলে, ঠিক আছে? তো আমি এখানে ট্রেলারে দেখবি একটা ছোট্ট যে জিনিস আছে যেখানে কৌশিকদাকে কি একজন কিছু বলছে, কৌশিকদার খুব একটা পছন্দ নেই, কৌশিকদা জাস্ট চোখটা তুলে বলছে গুড, ভেরি গুড। এই গুড ভেরি গুড শুধু শব্দটা না, একজন অ্যাক্টারের 1 সেকেন্ডেরই একটা শট লাগে কিন্তু বুঝিয়ে দিতে যে কি জাত অভিনেতা। মানে সেই জায়গা থেকে না, মানে কৌশিকদা ইজ সামথিং এলস, আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। আমার মির্জাতে তার কারণই ছিল কৌশিক ইজ এ লেজেন্ড, ইজ আ লেজেন্ড। আচ্ছা, এটা আমরা মোটামুটি লাইক উই আর র্যাপিং আপ, বিকজ দেখো তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো, বাট আমি তোমার আই গেস তোমার না বেটার কাজ আছে আরো করার। না ইসারকে বলেছিল যে জওয়ানে যেটা, যে বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত করে, আর তুমি বলছো যে নাম নয় ইজ্জত চাই। এবার এসআরকে যেটা বলেছিল, এটা মির্জার ডায়লগ, এসআরকে বলেছিল সেটা ওই সামির ওয়াংখেড়ে একটা মানে একটা কথা হয়েছিল না, ছেলেকে। এবার সেই ব্যাপারটা লাইক ওয়াজ ভেরি, মানে যখন শাহরুখ খান বলছে না, এবার যারা শাহরুখ খানের ফ্যান্স, যারা জানে যে ওই লোকটা হোয়াট হি হ্যাজ গন থ্রু এই কোভিডের তারপর পরের সময়টাতে, অ্যান্ড যখন এই লোকটা বলছে হলে, বাট ইভেন ট্রেলারেও যে বেটেকেও হাত লাগানো, বলতে চাইছে যে আমার কোনো সময় একটু ইজ্জত লুটেছিল না, ইজ্জত লুটেনি, আমি যদি নাম নয় তুমি ওটা ফেরত কেন চাইছো? তোমার কি লুটে নিয়ে চলে গেছে? তুই এইটা বলতে চাইছিস? তাই না, এত কেন ঘোরাচ্ছিস? না, আমি বল কেন ফেরত চাইছো? নামটা তো দরকার নেই, আমার ইজ্জতটা যেটা লুটে নিয়েছো ফেরত দাও, যেটা বলতে চাইছি। এবং তুই সেই ইনসিডেন্টের কথা জানতে চাইছিস, কবে কি হয়েছিল সেরকম কি কিছু? ইজ ইট ভেরি পার্সোনাল? নাম নয়, বলছি না, তুমি বলো নাম নয় ইজ্জত চাই কেন এই লোক স্লোগানটা? হ্যাঁ, ওয়াই না দেখ, প্রথম কথা তো হ্যাঁ এটা তো আছেই যে একজন কমার্শিয়াল অ্যাক্টরদের নামটা হলো ইজ্জত একটু কম দেয় মানুষ, ঠিক আছে? যেমন একটা এলিট সেকশন অফ সোসাইটি থাকে যারা আমাদের ছবিগুলোকে ছবিও নয়, প্লাস আমাদের অভিনয়গুলোকে অভিনয় মনে করে না, ঠিক আছে? সেটা তো একটা আছেই, বাট সেটা একটা কমার্শিয়াল অ্যাক্টার্সরা হয় নাচ গান করার জন্য, ঠিক হলো, বাট নট ফর দ্য আর্ট। আর্ট ইজ সামথিং ডিফারেন্ট, এটা অনেক মানুষ থাকে, তো সেইখানে তো ইজ্জত একটু কম পাওয়া যায়। তো নামটা হয় মানে একটা সবাই চেনে যে আমি অ্যাওয়ার্ড উইনিং সিনেমায় অভিনয় করেছি, তো নামটা সবাই চেনে কিন্তু ইজ্জতটা কম, সেটা একটা আছে। বাট এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট যে নামটা ইজ্জত চাইতে এই কারণেই, নো ম্যাটার হোয়াট, নাম তো প্রচুর আছে। একটা হয় যে মানুষ আমাকে চেনে, ঠিক আছে, বিকজ মানুষ তো আমি এক্ষুনি একটা জামা কাপড় করলে ইউটিউবে এরকম করবো, দেখবি কালকে আমাকে প্রচুর লোক চিনে যাবে, এই ছেলেটা যে উলঙ্গ হয়ে নেচেছিল ইউটিউবে, ঠিক আছে? কিন্তু ইজ্জতটা কোথায় কি পাবো বা সম্মানটা কি দেবে, এটাই ডিফারেন্স। সো তাই জন্য এই স্লোগানটা যে নামটা আমার দরকার নেই, আমার নামটা হলো সেটা আলাদা ব্যাপার, ইজ্জতটা চাই। 4টে লোক কম চিনুক, কিন্তু যারা চেনে তার জন্য ইজ্জতের সাথে আমার নামটা নেয়, মির্জার নাম নেয়। না খুব, মানে তোমার কেমন লাগলো আড্ডাটা মেরে? আমার ব্যাপক লেগেছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, দি ফাইনেস্টও আমি বলতে পারি, দি ফাইনেস্ট, বিকজ তুই আমার খুব পছন্দের একজন মানুষ। অনেস্টলি বলতে, আমি জাস্ট তোর চ্যানেলে আছি বলে বলছি না, আমি তোকে আগেও বলেছি তোর মালতী মাসি গানটা আমি ফ্যান। আমি গাড়িতে যেতে যেতে শুনি, ঠিক আছে, লুপে শুনি, ভিডিওটাও লুপে দেখি, অনলি বিকজ মাই ডিয়ারেস্ট মালতী মাসি। মানে ও আমার খুব প্রিয় একজন মানুষ। আমি যখন রেডিওতেও আমরা যেতাম, ইন্টারাক্ট করতাম, শি ইজ ভেরি সুইট। ওর পারফরমেন্স ইভেন গানটা আমার খুব ভালো লেগেছে। তো সেই জায়গায় হ্যাটস অফ টু ইউ, এবং খুব ভালো লাগলো, এবং তাই জন্যেই আমার মন খুঁতখুত করছিল। আমি বললাম উন্মেষকে একটা ফোন করে, আই রিয়েলি ওয়ান্ট সামথিং টু হ্যাপেন উইথ ইউ। এবং আমি এটাও বলেছিলাম, তুই ভাব, তোর চ্যানেল, ইউ নো ইউর অডিয়েন্স, একদম তুই যা বলবি আমি করবো, তুই ভাব। আমি সত্যি কথা বলতে না, আমি ফার্স্ট টাইম আমার লাইফে আমি কোনো টলিউডের মানে কোনো অ্যাক্টারের সাথে এত খোলাখুলি কথা বললাম, বিকজ এভরিওয়ান ইজ, মানে ওই একটা শিল্ড আছে। অ্যান্ড আমি যে কোয়েশ্চেনগুলো ভাবি, মানে অনেক সময় কি ফিল্মের প্রমোশন হয় তো, আর ফিল্মের ব্যাপারে
মির্জা এই কি আছে মির্জা, হ্যাঁ, এটা হয়ে যায়। হ্যাঁ। অফকোর্স প্রমোশন দরকার, আমরা মির্জার প্রমোশন করছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ লাইক ইটস লাইক আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু নো ইউ। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি এই সময়টুকু পেয়েছি, আমি কি মানে কি ছেড়ে দেবো? তুই দেখ না আমি কেন এটা পড়ে এসেছি, আমি জানি তুই যতক্ষণ অন্য প্রশ্ন করবি লোকে যাতে বোঝে এটা কেন আমরা বসেছি। ঠিক আছে, তুই একটা প্রশ্ন না করলে আমি বুঝিয়ে দিলাম কেন বসেছি। আচ্ছা, এটা তো ফার্স্ট পার্ট মির্জার, Is a লাইক দিস ইজ দ্য মানে জোকার ফার্স্ট জোকার, অ্যান্ড সেকেন্ডটা কি পার্ট নাম? সেকেন্ড পার্টের নামটা আই থিঙ্ক সিনেমাতেই দেখাবে। সিনেমাতেই দেখাবে, ওকে। সো প্লিজ তুমি অডিয়েন্সকে, মানে আমাদের অডিয়েন্সকে, না অফকোর্স বাবা, অডিয়েন্সকে বলাটা তো সব থেকে আগে জরুরি একদম। এবং আমি সবসময় বলি যে থিয়েটারে গিয়ে দেখার অভ্যেস করাটা ভীষণ জরুরি। আমরা থিয়েটারের জন্যই বানিয়েছি, নাহলে ডিরেক্ট ওটিটি রিলিজ করতাম ফর দ্য বিগ স্ক্রিন। আর প্লিজ হাত জোর করছি, বড় ছবি হওয়া খুব দরকার যে কোনো ইন্ডাস্ট্রিতে, কারণ এমপ্লয়মেন্ট বাড়ে তাতে। আজকে ছবিটাতে ছোট ছবিতে ছোট ইউনিট নিয়ে কাজ হয়। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট জাস্ট চাই যে আমি আগেও একটা দুটো ইন্টারভিউতে বলেছি, সেটা হচ্ছে যে আমার একজন ফাইট মাস্টার ছিল যে খুব দুঃখ প্রকাশ হচ্ছিল যে আর তারা কাজ পায় না, কারণ অ্যাকশন সিনেমা হয়ই না ডিউ টু বাজেট। তো বলি তোমার সাথে আমার একই জায়গায় একই ইন্ডাস্ট্রিতে থেকে 10 বছর পর দেখা হচ্ছে তোমার সাথে অঙ্কুশ, মনে আছে লাস্ট ছবি কি করেছিলাম না? হ্যাঁ, 10 বছর পর দেখা হচ্ছে তোমার সাথে, খুব খারাপ লাগে। তোমরা বানাও না গো, তোমরা করবে না তো কারা করবে? তিনি এখানেই থাকেন, ঠিক আছে। ডান্সার্স যারা আছে তারা কাজ কম পাচ্ছে, গান কোথায় হচ্ছে? মন্তাজ গান তো হচ্ছে একটা ঘরের মধ্যে মন্তাজ গান হচ্ছে, হিরো হিরোইন দুঃখ পেয়েছে, হিরো হিরোইনকে মাথায় হাত বুলিয়ে বলাচ্ছে, আর 3 মিনিটের গান চলে গেল তাতে। সো আজকে বড় গ্র্যান্ডার গান, আজকে এই যে আমাদের টাইটেল ট্র্যাকটা অলমোস্ট 500 ডান্সার্সদের একটা এমপ্লয়মেন্ট সেটা ছেড়ে দে, তাদেরকে যারা হ্যান্ডেল করছে, ধর খাওয়া দাওয়া, তাদের টেক কেয়ার, দ্যাটস অলসো অ্যান এমপ্লয়মেন্ট। সেই এমপ্লয়মেন্টটা জেনারেট হওয়া দরকার। অত বড় একটা সেট, তার পেছনে যারা কার্পেন্টার্স বল বা যারাই বল যারা কাজ করছে তাদের এমপ্লয়মেন্ট। সো এনি উইচ ওয়ে একটা বিগ ফিল্ম যখন রেভিনিউ আনবে, বড় কাজ হবে, বড় কাজ হলে এমপ্লয়মেন্ট বাড়বে। অ্যান্ড আমার সব থেকে ভালো লাগে যে দেখো তোমার যদি মির্জার ধরো কিচ্ছু ভালো লাগলো না, আমি তোমায় জোর করবো না হলে গিয়ে দেখো, কিন্তু এমন সংখ্যক দর্শকও আছে যাদের মির্জা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু টিভিতে দেখবো, হ্যাঁ একটু পরে দেখে নেবো। এইটা করো না, ইটস এন আর্নেস্ট রিকোয়েস্ট। রাইট, না একদম। সবাই হলে গিয়ে মির্জা দেখুন, 10 তারিখ বেরোচ্ছে, 10th এপ্রিল। সো আর কি বলে তাহলে আবার কি তোকে শেষ করতে ইচ্ছা করছে না? তুই আমার আর কি কাজ, মেরে আর কামই চাই। তুই কতদিন ধরে চালাবি বলতি আমাকে? আমার কি সিনেমা বেরোচ্ছে ভাই, এটাই 2 দিন ধরে চলবে কিন্তু আমি বলছি। যাই হোক, হ্যাঁ আমি ভুলেই গেছি। সো বিকজ অঙ্কুশ দা ইজ ফ্রম বর্ধমান, আমি পেছন থেকে দেখতে পেয়ে এটা আবার মিহিদানা পারফেক্ট। সো উই হ্যাভ গট সাম বেকড মিহিদানা। প্লিজ প্রোডাকশন একটু অঙ্কুশ দাকে প্লিজ একটু মিষ্টি মুখ করাও। অঙ্কুশ দা প্লিজ, এটা তোমার জন্যই। থ্যাংক ইউ। বেকড মিহিদানা, প্লিজ হ্যাভ অ্যান রিল্যাক্স বেকড মিহিদানা ছেড়েই আমার কি ফেভারিট। থ্যাংক ইউ।